বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি সিসিআর মডেল কলেজের পক্ষ থেকে আপনাদের সমাজকর্ম দ্বিতীয় পত্র ষষ্ঠ অধ্যায় বাংলাদেশ সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম এই অধ্যায়টি পড়াচ্ছি। এই অধ্যায়ের মাধ্যমে আমরা জানতে পারবো বাংলাদেশের সরকারি কী উন্নয়ন এবং কী পদক্ষেপের মাধ্যমে আর কোন কোন ব্যবস্থাপনায় আসলে সরকার উন্নয়ন কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে সে ব্যাপারে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা এখানে সাজিয়েছি। দেখুন, বাংলাদেশের প্রথমে আপনাদের বইতে যেটা রয়েছে বাংলাদেশের সরকারি সমাজসেবার পরিচিতি। আসলে বাংলাদেশের রাষ্ট্রীয় এবং গৃহীত নিয়ন্ত্রিত সমাজসেবা কার্যক্রমকে সরকারি সমাজসেবা কার্যক্রম বলা হয়। রাষ্ট্রের ধারণার সাথে কল্যাণমুখী রাষ্ট্র প্রত্যয়টি যত প্রসার লাভ করেছে, সরকারি সমাজসেবার ধারণাও তত গতিশীল ধারণার পরিগণিত হয়েছে। মূলত রাষ্ট্র পরিবর্তনশীলতার লক্ষ্য রেখেই রাষ্ট্রকে আরও উন্নত দিকে এবং জনকল্যাণকর নীতি গ্রহণ করে থাকে রাষ্ট্র ব্যবস্থাপনা। পৃথিবীর সকল কল্যাণমুখী রাষ্ট্রীয় নাগরিকের সেবার নানা ধরনের নীতি এবং পরিকল্পনা গ্রহণ করে থাকে। বাংলাদেশও এর আওতাভুক্ত। এসব সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে আসলে নাগরিক তার অধিকার প্রদান, মৌলিক অধিকারের মাধ্যমে নাগরিক নিজের অধিকার সঠিকভাবে বুঝে নেওয়া, ক্ষমতার পূর্ণ বিকাশ, নিরাপত্তা, কল্যাণ বিধান রাষ্ট্রের অন্যতম দায়িত্ব কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। নানা সমস্যায় জর্জরিত হলেও আসলে বর্তমান সময় এবং বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের ক্ষেত্রে আর্থসামাজিক অগ্রগতি অনেকাংশে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসলে সমাজ এর উপর সরকারের যে আইন প্রণয়ন এবং সরকারের যে সমাজসেবা প্রণোদনা সেটা অনেকাংশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এর সাথে সামাজিক রাজনৈতিক অগ্রগতির সর্বোপরি সরকারি বেসরকারি পর্যায়ে সমাজ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সমাজসেবা কার্যক্রমের পরিধি বিস্তৃতকরণ এবং আরও বেশি উন্নত করতে সমাজসেবা কার্যক্রমমূলক যে সেবাটা রয়েছে সেটার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আসুন আমরা পয়েন্টগুলো দেখে ফেলি যে পয়েন্টগুলো আমি এখানে সাজিয়েছি। বাংলাদেশের সমাজসেবার মূল চালিকা শক্তি হচ্ছে ধর্মীয় অনুশাসন, মূল্যবোধ, মানবিকতা বোধ। সমাজসেবামূলক যে চালিকা শক্তি সেটা আসলে ধর্মীয় অনুশাসন যে মূল্যবোধ যেটা রয়েছে সেটা থেকে আসে। ধর্ম মানুষকে ন্যায় অন্যায় বোধ যেটা রয়েছে সেটা জাগ্রত করে। এর থেকে তার ভেতরে মানবতা বোধ জন্মানো এবং সেই মানবতা বোধ থেকে একজন আরেকজনকে সাহায্য করা, একজন আরেকজনের বিপদে থেকে পাশে দাঁড়ানো, এই সব কিছু কিন্তু আসলে ধর্ম অনুশাসনের মাধ্যমে মানুষ সঠিকভাবে ধর্ম পালনের মাধ্যমে তার আচার আচরণে, তার বাস্তবিক ক্ষেত্রে, সকল ক্ষেত্রে কিন্তু সে বুঝতে পারে যে তার কোনটা করলে সমাজের ভালো হবে। এরপরে দেখো 2 নম্বরে রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের সেবাসমূহের কার্য পরিধি ও ক্ষেত্র সম্পর্কে নির্দেশনা প্রদান সহ সমাজ কল্যাণের কতিপয় ক্ষেত্রে সাংবিধানিক আশা প্রদান করা হয়েছে। বাংলাদেশের সরকারের পক্ষ থেকেও সেবামূলক যে কার্য পরিচালনা করা হবে সেক্ষেত্রে সরকার একটা যে নিরাপত্তা রয়েছে এবং যে আশা রয়েছে সেটা প্রদান করে রয়েছে আইনতভাবে, সাংবিধানিকভাবে সমাজসেবা প্রদানের নির্দেশনা সমাজসেবারই মূলনীতি। সমাজসেবা প্রদান করলে আসলে যে নির্দেশনাটা রয়েছে সেটা আসলে সমাজসেবা করার জন্যই কিন্তু এটাকে নির্দেশনা দেওয়া হয়। শুধু কিন্তু কোনো নির্দেশনা দেওয়া হয় না। আমাদের সমাজেও আমাদের আশেপাশে অনেক সমাজসেবামূলক কর্মসূচি সরকার যেটা গৃহীত, যেমন রাস্তাঘাট তৈরি করা, এই যে বিদ্যুৎ আমরা পাচ্ছি এগুলো আসলে আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা কাজেই কোথাও না কোথাও সরকারের অনেক সমাজসেবামূলক সেবা আমরা গ্রহণ করে থাকি। বাংলাদেশের সমাজসেবা কার্যক্রম প্রাকৃতিকগতভাবে 2টি ধারা, সরকারি ও বেসরকারি উভয় উদ্যোগে পরিচালিত হয়ে থাকে। এক্ষেত্রে বেসরকারি উদ্যোগে অনেক সমাজসেবামূলক যে কার্যক্রম রয়েছে সেটা পরিচালিত হয়ে থাকে এবং সরকারিগুলো তো হয়েই থাকে। এরপরে রয়েছে সমাজ কল্যাণের বিধিবদ্ধ ধারা হিসেবে সামাজিক আইন, নীতি ও পরিকল্পনা। বাংলাদেশের সেবা কার্যক্রম এসবের মধ্যে পরিচালিত হয়। সামাজিক আইন বিধিবদ্ধ ধারা হিসেবে রয়েছে সামাজিক আইন, যেমন প্রত্যেকটা সমাজে আমরা যারা সভ্য মানুষ, যারা সমাজে বসবাস করি, তাদেরকে
প্রত্যেকেই কিন্তু সামাজিক আইন মেনে চলতে হয় এবং যে নীতি নির্ধারণগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে পরিকল্পনা অনুপাতে বাস্তবায়ন করতে হয়, যাতে সমাজ আরও বেশি উন্নত থেকে উন্নততর হয়। এবং এই উন্নয়নের পেছনে একটা দেশকে উন্নত করতে হলে প্রথমে পরিবারের লোকজনকে উন্নত করতে হবে, তারপর সমাজ উন্নত হবে। সমাজ উন্নত না হলে কখনো আসলে দেশ উন্নত হয় না। সেক্ষেত্রে সেই কথা বিবেচনা করেই কিন্তু এরকম একটা বিধিবদ্ধ আইন লিপিবদ্ধ করা হয়েছে যে সমাজে সকলে মানুষ বিধিবদ্ধ ধারা, সামাজিক আইন এবং রীতিনীতি পরিকল্পনা মাফিক মেনে চলবে। এরপরে দেখো, বাংলাদেশের সমাজসেবার গুরুত্বপূর্ণ দিক হলো মানবোপযোগী সেবা প্রদানের মাধ্যমে বিশেষ শ্রেণীর জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের প্রচেষ্টা চালানো। যারা গরিব শ্রেণীর মানুষ রয়েছে, তাদের যে জীবনযাত্রার মান রয়েছে, তাদের জীবনযাত্রার মান খুবই খুবই কঠোরতর। তাদেরকে জীবনযাত্রার মান সমাজসেবা যদি দেয় তাদেরকে, তাহলে তাদের জীবনযাত্রার মান কিছুটা হলেও উন্নত হবে। সেক্ষেত্রে তাদের সমাজসেবার মাধ্যমে তাদের জীবনযাত্রার মানকে উন্নত করার ক্ষেত্রে অনেকটা প্রচেষ্টা চালানো যায় এবং সেটির ক্ষেত্রে অনেক সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান সফলও হয়েছেন। এরপরে দেখো, বাংলাদেশ সনাতন ঐতিহ্যবাহী ও আধুনিক পেশাগত উভয় ধারার সমাজসেবা কার্যক্রমের উপস্থিতি লক্ষণীয়। সুতরাং যে আধুনিক যে পেশাগত উভয় ধারার যে ঐতিহ্যবাহী এবং আগেকার মানুষ যে সমাজসেবা করতো সেগুলো এখনও প্রচলিত আছে এবং বর্তমান সময়ে মানুষ যে সমাজসেবা করে সেগুলোও প্রচলিত রয়েছে। মূলত সমাজসেবারটার যে কার্যক্রমগুলো সেগুলো সবই প্রচলিত, আধুনিকতার সাথেও তাল মিলাচ্ছে, আবার আগেরগুলো মানুষ ফলো করছে। এরপরে আসো, বাংলাদেশের সমাজসেবার ক্ষেত্রে সমাজের সুবিধাবঞ্চিত বিশেষ শ্রেণীর জীবন মান উন্নয়ন ও ক্ষমতায়ন প্রচেষ্টা বিদ্যমান। বাংলাদেশের সমাজসেবার যেসব মানুষ বঞ্চিত রয়েছে তাদের আসলে তাদের যে প্রাপ্য ন্যায্যটা তারা যাতে পায়, সেক্ষেত্রে তাদের ভেতর থেকে কাউকে হয়তো অন্তর্ভুক্ত করতে হবে ক্ষমতায়নের মাধ্যমে, যে তারা নিজেদের অধিকার নিজেরা বুঝে পেতে পারে, তাদের জীবনযাত্রার মান আরও উন্নত হয়। বাংলাদেশের সমাজসেবার ক্ষেত্রে সামাজিক বন্ধন ও উন্নয়নের একক হিসেবে পরিবারকে বিবেচনায় এনে পরিবারের উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব প্রদান করা হয়। আমি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি একটু আগেও আপনাদেরকে বলেছিলাম যে সমাজকে উন্নত করতে হলে আপনাদের সবার আগে, আমাদের ইন্ডিভিজুয়ালি হোক বা ভিজুয়ালি হোক, সবাইকে কিন্তু আগে আমাদের পরিবারকে উন্নত করতে হবে। কারণ পরিবারের সদস্যরা যদি এক একজন উন্নত হয় তাহলে কিন্তু সমাজ উন্নত হবে এবং সেক্ষেত্রে কিন্তু দেশ অনেকটা লাভবান হবে একজন দক্ষ জনশক্তি এবং একজন দক্ষ জনগণ দ্বারা। এরপরে রয়েছে বাংলাদেশের সমাজসেবার ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ এবং স্থানীয় সম্পদের সঠিক এবং সর্বাধিক ও সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জনগণ, বিশেষ করে দারিদ্রদের আর্থসামাজিক ও জীবনযাত্রার মান উন্নয়নের প্রচেষ্টা লক্ষণীয়। এখানে দেখুন, স্থানীয় যারা সম্পদশালী ব্যক্তি রয়েছে তারা কিন্তু দারিদ্র যারা থাকে এলাকা ভিত্তিক, তারা কিন্তু তাদেরকে জাকাতের মাধ্যমে, ইসলামিক বিভিন্ন দান সাদকার মাধ্যমে তাদেরকে বিভিন্ন রকম সাহায্য প্রদান করে তাদের আর্থসামাজিক যে অবস্থাটা রয়েছে এবং তাদের যে জীবনযাত্রার মান রয়েছে সেক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সুতরাং আমরা বলতে পারি যে আসলে একটা দেশকে উন্নত করতে হলে সমাজসেবা সর্বোপরি প্রয়োজন। কারণ সমাজসেবা ছাড়া কখনো আসলে যে ক্ষেত্রেই থাকি না কেন হয়তো আমাদের মনে হচ্ছে যে না, আমরা তো সমাজের জন্য কোনো কিছুই করছি না, তাহলে আমরা কেন আমরা কি তারপরেও সমাজসেবার একটা পার্ট হিসেবে থাকবো? হ্যাঁ, আপনি তারপরেও কোথাও না কোথাও কোনো না কোনোভাবে একটা কাজ দিয়ে হলেও সমাজসেবার পার্ট হিসেবে থাকবেন, যেটার মাধ্যমে সরকার, আপনি চান বা না চান যে ক্ষেত্রেই হোক না কেন, সে আইন প্রয়োগের মাধ্যমে আপনার দ্বারা কাজটা সঠিকভাবে সম্পাদিত করে নেবে। এরপরে দেখুন, বাংলাদেশের সমাজসেবার ক্ষেত্রে সমাজ বিচ্ছিন্ন, বিপদগামী, অপরাধপ্রবণ ব্যক্তিদের সংশোধন ও পুনর্বাসন পূর্বক সমাজের মূল স্রোতধারার সাথে সম্পৃক্তকরণের প্রচেষ্টা চালানো হয়। বাংলাদেশের সমাজসেবার ক্ষেত্রে যে সমাজ বিচ্ছিন্ন, মানুষ একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, খুব সুন্দর একটা সংঘবদ্ধ সুন্দর একটা সংঘ থাকে যার দ্বারা সমাজ উপকৃত হচ্ছে, সেক্ষেত্রে হুট করে একটা ঝামেলা হয়ে বিচ্ছিন্ন হয়ে গেল। এক্ষেত্রে বিপদগামী অনেক মানুষ থাকে এবং অপরাধপ্রবণে অনেক ব্যক্তিবর্গ জড়িত থাকে। তাদের সংশোধন, আমরা যে রিহাবগুলো বলি আর কি, পুনর্বাসনের পূর্বক সমাজের মূল স্রোতধারার সাথেও আসলে এটা একটা সম্পৃক্ত। মূলত সমাজে কোনো মানুষ যাতে অসুখী না থাকে, কোনো মানুষ যেন তার ন্যায্য এবং মৌলিক অধিকার থেকে
সে বঞ্চিত না হয়, সেক্ষেত্রে সমাজসেবা এবং সমাজসেবার উপর নিয়ন্ত্রিত প্রত্যেকটা আরোপ এবং প্রত্যেকটা সংশোধনী যে বাংলাদেশে যে নিয়মকানুন রয়েছে সব কিছু কিন্তু সমাজসেবার ভেতরে উঠে এসেছে। বাংলাদেশে সমাজসেবার মাধ্যমে আসলে বৈষম্য দূর করা যায়। এবং সংবিধান এখানে রয়েছে, সংবিধানের 15 অনুচ্ছেদে সমাজের অসহায় এবং সামাজিক সমস্যাগ্রস্ত মানুষের কল্যাণে সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের সুস্পষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি আপনারা এই বাংলাদেশের সমাজসেবার যে প্রকৃতি সেটা বুঝতে পেরেছেন। আপনারা নোট করে অবশ্যই আমাকে ইনবক্স করে দেবেন। আপনাদের আজকের সংক্ষিপ্ত ক্লাসটি এখানেই শেষ হচ্ছে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ক্লাসটি করার জন্য। আসসালামু আলাইকুম।